শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত, তার অষ্টমতম ক্লাস মৃত্তিকা ক্ষয়। আজকের মৃত্তিকা ক্ষয় সম্পর্কে, মৃত্তিকা ক্ষয় কি, মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা ক্ষয়ের ফলাফল, এই সমস্ত কিছু আজকে আমরা জানব। প্রথমে আমরা জানব মৃত্তিকা ক্ষয় কি। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ও মানবীয় কার্যাবলীর প্রভাবে মাটির ওপরের হালকা ও অসংঘবদ্ধ মাটি কণাগুলি পৃথক হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় বা দূরে সরে যায়, তখন তাকে বলা হয় মৃত্তিকা ক্ষয়। বোঝা গেল? এবার চলে আসো মৃত্তিকা ক্ষয়ের কারণ। মৃত্তিকা ক্ষয়ের কারণ প্রধানত দুটি কারণ রয়েছে, এক হচ্ছে প্রাকৃতিক কারণ, দু নম্বর হলো মানবীয় কারণ। এবার প্রাকৃতিক কারণের মধ্যে কিছু কারণ রয়েছে, এক নম্বর যে প্রবাহমান জলধারা, তার মধ্যে রয়েছে সিট ক্ষয়, রিল ক্ষয়, গালি ক্ষয়, র্যাভাইন ক্ষয়। এছাড়া প্রধান কারণের মধ্যে রয়েছে বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। এগুলো সম্পর্কে এখন জানব। প্রাকৃতিক কারণ বলতে পরিবেশের দ্বারা যে সমস্ত মৃত্তিকা ক্ষয় ঘটে, তা সেগুলো হচ্ছে প্রাকৃতিক কারণ। সেগুলির মধ্যে এক নম্বর হলো প্রবাহমান জলধারা। এই প্রবাহমান জলধারা কিছু পদার্থ ক্ষয় করে, সেগুলো হলো এক নম্বর সিট ক্ষয়। বৃষ্টির জল প্রবাহ দ্বারা মাটির ওপরে স্তর চাদরের আকারে অপসিত হলে, অর্থাৎ চাদরের আকারে এক স্থান থেকে অন্য স্থানে কোণাগুলি সরে গেলে, তখন তাকে বলা হয় সিট ক্ষয় বা পাত ক্ষয়। সিট ক্ষয় আরেক নাম হচ্ছে পাত ক্ষয়। দু নম্বর চলে আসো রিল ক্ষয়। হঠাৎ প্রবল পরিমাণে বৃষ্টি হলে, তীব্র জলস্রোতে সরু প্রবাহপথের সৃষ্টি হলে, তখন তাকে বলা হয় রিল ক্ষয় বা হচ্ছে নালী ক্ষয়। তিন নম্বর গালি ক্ষয়। নালী ক্রমশ প্রশস্ত ও গভীর হয়ে গেলে যে ক্ষয় কাজটা করে তাকে বলা হয় গালি ক্ষয় বা খাত ক্ষয়। এবার চলে আসো রেভাইন ক্ষয়। উদ্ভিদহীন বা উদ্ভিদবিহীন অতি ঢালু ভূভাগে গালি ক্ষয় ক্রমশ গভীর খাড়া পাড়যুক্ত খাত সৃষ্টি করলে যে ভয়াবহ ক্ষয়ের সৃষ্টি হয় তাকে বলা হয় রেভাইন ক্ষয়। এবার চলে আসো দু নম্বরের মেন পয়েন্টে, বায়ু প্রবাহ। উদ্ভিদহীন মরু বা মরুপ্রায় অঞ্চল ও সমুদ্র উপকূল অঞ্চলে প্রবল বায়ু প্রবাহ দ্বারা আলগা মাটি, বালি, ধুলি এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়ে গেলে, তখন তাকে বলা হয় বায়ু প্রবাহ ক্ষয়। বৃষ্টিপাতের প্রকৃতি অনুযায়ী কিন্তু মৃত্তিকা ক্ষয়টা হবে। যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে মৃত্তিকার ক্ষয়টা বেশি হবে, যেখানে বৃষ্টিপাতটা কম হবে সেখানে মৃত্তিকার ক্ষয়টা কম হবে। বোঝা গেল? দু নম্বর প্রধান কারণ হচ্ছে মানবীয় কারণ, অর্থাৎ মানুষের দ্বারা যখন মৃত্তিকা ক্ষয় করে, তখন এটা মানবীয় কারণ বা মনুষ্য কারণ। এবার সেগুলির মধ্যে কি? এক নম্বর হলো জনসংখ্যার চাপ, অর্থাৎ অত্যাধিক হারে বা অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধির ফলে বনভূমি, তৃণভূমি সব কেটে গিয়ে সেখানে কি হচ্ছে, মানুষ ঘর বাড়ি করছে, যার ফলে কি হয়, মৃত্তিকা আলগা হয়ে যাচ্ছে, যার ফলে মৃত্তিকার ক্ষয়টা বেশি হচ্ছে। অত্যাধিক পশুচারণ। পাহাড় ও পার্বত্য অঞ্চলে সীমিত চারণভূমিতে অবৈজ্ঞানিকভাবে পশুচারণের ফলে তৃণভূমি সহ মাটিগুলি হচ্ছে নির্মূল এবং আলগা হয়ে যায়, যার ফলে সেখানে মৃত্তিকার ক্ষয়টা বেশি হয়। 3 নম্বর অবৈজ্ঞানিক খনন। ওপেন কাস্ট পদ্ধতিতে মাটি খনন করে খনিজ দ্রব্য আহরণ, সেতু ও রাস্তাঘাট নির্মাণ করলে সেই সমস্ত অঞ্চলে মাটি ক্ষয়টা সব থেকে বেশি হয়, অর্থাৎ ধসটাও মাঝে মধ্যেও লক্ষ্য করা যায়। 4 নম্বর ভূমিধস। পার্বত্য ঢালে বৃষ্টির জল ফাটলের মধ্য দিয়ে প্রবেশ করে মাটি এবং শিলাস্তূপের যে স্খলন সৃষ্টি করে, অর্থাৎ খলন বলতে গেলে ক্ষয়ে চলে যায়, তখন ভূমিধস সব থেকে বেশি হয়, ফলে মৃত্তিকা ক্ষয়টা হবেই। বৃক্ষচ্ছেদন। অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আমরা নির্বিচারে ছোট বড় গাছ সব গাছগুলোকে হচ্ছে নির্বিচারে গাছ কেটে ফেলছি, যার ফলে মৃত্তিকাগুলি আলগা হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ষাকালে বর্ষা হয় না, আবার অন্য সময় যখন বর্ষা হওয়া দরকার সেই সময় বর্ষা খুব হয়, যার ফলে মৃত্তিকা ক্ষয়টা প্রচুর পরিমাণে হচ্ছে। বোঝা গেল? এগুলো হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণ। 3 নম্বর মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আলোচনা করা, অর্থাৎ মৃত্তিকা ক্ষয়ের ফলে ওই যে অতিরিক্ত ক্ষয় কাজ হচ্ছে মৃত্তিকার, তার ফলে কি কি প্রভাব পড়ছে সেগুলো আমরা জানব। 1 নম্বর উর্বর মাটি অপসারণ। 2 নম্বর ভৌম জলের উচ্চতা হ্রাস। 3 নম্বর মরু অঞ্চলের প্রসার। 4 নম্বর বন্যা এবং খরা সৃষ্টি এবং 5 নম্বর ভূমিধস বৃদ্ধি। প্রথম পয়েন্ট, উর্বর মাটি অপসারণ।
মাটি ক্ষয়ের জন্য মাটির পৃষ্ঠস্তরে জৈব ও খনিজ সমৃদ্ধ মাটি অপসারিত হয়ে গিয়ে মাটির উর্বরতা অনেকটা কমে যাচ্ছে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে উর্বর মাটি যদি উপরের মাটি যদি অপসারণ হয়ে যায়, ফলে সেই সমস্ত জায়গায় কৃষিকাজ, উদ্ভিদ তেমন বৃদ্ধি লাভ করতে পারে না। 2 নম্বর, ভৌম জলের উচ্চতা হ্রাস। মাটি ক্ষয়ের ফলে পৃষ্ঠস্তরের নরম অংশ অপসারিত হয়ে নিচের কঠিন স্তর উপরে চলে এলে তখন বৃষ্টির জল সহজে ভেতরে প্রবেশ করতে পারে না, যার ফলে ভৌম জল তেমন সঞ্চিত হতে পারে না। 3 নম্বর, মরু অঞ্চলের প্রসার। শুষ্ক মরুভূমির ধুলো, বালি, কাঁকর প্রবাহমান বায়ুতে ভেসে বহু দূরে প্রবাহিত হয়ে মরুভূমির প্রান্তভাগের বিস্তার ঘটে, ফলে বিস্তীর্ণ মরুভূমির সৃষ্টি হয়। 4 নম্বর, বন্যা এবং খরার সৃষ্টি। আর্দ্র অঞ্চলে মাটি ক্ষয়জাত পদার্থ নদী গর্ভে জমা হয়ে নদী খাতের গভীরতা কমে গিয়ে নদীর জল বহন ক্ষমতা কমে যায়, যার ফলে বর্ষাকালে কি হয়, এই নদীগুলি বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হয়। 5 নম্বর, ভূমিধস বৃদ্ধি। ভূমিক্ষয়ের ফলে খাড়া ঢাল উদ্ভিদহীন হয়ে জলধারার প্রবল আঘাতে ধসের প্রবণতা বৃদ্ধি করে। 4 নম্বর প্রশ্ন যাওয়ার আগে তোমাদের আগে ক্লাসে একটা কোশ্চেন করেছিলাম যে কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়, কৃষ্ণ বা কালো মৃত্তিকায় কার্পাস বা তুলো চাষটা খুব ভালো হয়। আজকের একটা তোমাদের কোশ্চেন দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানিও ভারতের কোথায় মৃত্তিকার গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এবার চলে আসো 4 নম্বরের কোশ্চেন, মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতিগুলি আলোচনা করো। প্রথমে আমরা জানবো মৃত্তিকা সংরক্ষণ কি। মাটিকে সঠিকভাবে ব্যবহার করা, সুরক্ষিত রাখা, উর্বরতা বৃদ্ধি করা এবং পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ণ রাখাকে মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি বলে। মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি: বৃক্ষরোপণ। যে সমস্ত অঞ্চলে মৃত্তিকার ক্ষয়কাজটা বেশি হয় সেই সমস্ত অঞ্চলে গাছগুলি, বিভিন্ন ধরনের গাছ সেই সমস্ত অঞ্চলে লাগাতে হবে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে, তাহলে মৃত্তিকা ক্ষয়টা রোধ হবে। 2 নম্বর চলে আসো ধাপ চাষ। ধাপ চাষ করতে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে মৃত্তিকা ক্ষয়কাজটা বেশি হয় সেই সমস্ত অঞ্চলে পাহাড় কেটে কেটে পাহাড়ের ধাপে ধাপে গাছ লাগাতে হবে, যাতে মৃত্তিকা ক্ষয়টা রোধ হয়। 3 নম্বর, সমোন্নতি রেখা চাষ। যে পাহাড়ি অঞ্চলে বা বিভিন্ন সমতল ভূমি অঞ্চলে যেখানে মৃত্তিকার ক্ষয়টা বেশি হয় সেই সমস্ত অঞ্চলে সমোন্নতি রেখা বরাবর বৃক্ষ বা গাছ লাগাতে হবে। 4 নম্বর, ফালি চাষ। ঢালু জমিতে ঢালের আড়াআড়ি দিকে চওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয় প্রতিরোধকারী বিভিন্ন ফসল চাষ করলে, সে ফসলগুলি হলো সয়াবিন, চীনাবাদাম, ডাল প্রভৃতি চাষ করতে হবে এরকম আড়াআড়িভাবে, তখন সেই চাষকে বলা হয় ফালি চাষ। এখানে মৃত্তিকার ক্ষয়টা অনেকটা পরিমাণে রোধ করা যেতে পারে। 5 নম্বর, গালি চাষ। খাতগুলির মধ্যে পরপর কতগুলি পাথরের বাঁধ বা মাটির দেওয়াল তৈরি করে জল ধরে রেখে সেখানে বৃক্ষরোপণ করলে তখন তাকে বলা হয় গালি চাষ। ঝুম চাষ রোধ। উত্তর পূর্ব ভারতে এবং মধ্য ভারতে পাহাড়ি অঞ্চলে ঝুম চাষকে রোধ করে মৃত্তিকার ক্ষয়টাকে রোধ করা হয়। ভারতের মৃত্তিকার চ্যাপ্টারটা 2টো ক্লাস ধরে আলোচনা করে দিয়েছি। আশা করি এখান থেকে যা কোশ্চেন আসবে অবশ্যই তোমরা পারবে। আর যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।